ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলো দেবে, তোমাদের প্রস্তুতি কথা মাথায় রেখে আমরা রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আজকে আমরা আবার নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো চলো প্রশ্নগুলো দেখা যাক। কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন? মহিলাদের মুখ্য যৌন হরমোন হয়ে যাবে এখানের মধ্যে ইস্ট্রোজেন। মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোন থাকে, এবং পুরুষদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোনটা থাকে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের অর্থনৈতিক পরিকল্পনা বৈশিষ্ট্য নয়? ভারতের অর্থনৈতিক পরিকল্পনা বৈশিষ্ট্য নয়, এখানের মধ্যে অপশন হবে বাধ্যতামূলক পরিকল্পনাটা, এটা নয়। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার জনক বলা হয় পিভি নরসিংহ রাওকে। ভারতের অর্থনৈতিক বিপ্লবের পথপ্রদর্শক হিসেবে তাকে বিবেচনা করা হয়। আর 3 নম্বর প্রশ্ন কি আছে, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসংখ্যা হবে কত হবে? শূন্য মাধ্যমে যদি লেন্সটি অদৃশ্য হয়ে যায় তাহলে এর প্রতিসংখ্যা হয়ে যাবে 1। প্রতিসংখ্যা কি জিনিস? আলোকরশ্মি যখন কোনো একটা মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রবেশ করে তখন কতটা বেঁকে যায়, এই বেঁকে যাওয়াটাকে প্রতিসরাঙ্ক বলে। ঠিক কত ডিগ্রি কোণে বাঁকলো বা কতটা বাঁকলো, এটাকেই বলা হয় প্রতিসরাঙ্ক। তো লেন্সটা যদি অদৃশ্য হয়ে যায় তাহলে যে মাধ্যম থেকে, শূন্য মাধ্যম থেকে লেন্স মাধ্যমে আলোকরশ্মি লম্বভাবে যদি পতিত হয়, অর্থাৎ কোনো প্রতিসরাঙ্ক না থাকলে, যদি কোণ উৎপন্ন না হয়, তখন কি হবে, সাইন জিরো আর নিচে সাইন আই, আই মানও জিরো হয়ে যাবে, আপতন কোনো জিরো, আর আর অর্থাৎ প্রতিফলন কোনো জিরো, প্রতিশ্রুত কোণটা যেটা সেটা জিরো। তো সাইন জিরো বাই সাইন জিরো কত হয়ে যাবে, 0/0, অর্থাৎ যেটা হয়ে যাবে আনডিটারমাইন্ড, অর্থাৎ এটা কত সংখ্যাটা ঠিক অসংখ্যাত, অসংখ্যাত, ঠিক আছে, এটা করা যাবে না। তাহলে আমাকে এই যে আরেকটা সূত্র আছে এটার থেকে এটা পার করতে হবে। কি করে পার করতে হবে? প্রথমে যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং এখানে যে লেন্সের মাধ্যমে আলোর বেগ, এই দুটো মান সমান হয়ে যাবে, অর্থাৎ 1/1 যদি হয়ে যায়, ধরলাম এটা 1, এই বেগটা 1, 1/1 করলে 1 হয়ে যাবে, অর্থাৎ মিউ সমান 1 হয়ে যাবে, অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে নিচের কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না? কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না? আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায় না। তোমরা জানো বিজ্ঞানী আইনস্টাইন ফোটন কণা আবিষ্কার করার পূর্বে এই একটা ধারণা ছিল যে আলো একটি তরঙ্গ, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন পরবর্তীকালে দেখান যে আলো একটা তরঙ্গ এবং সাথে সাথে কণাও। ছবিটি দেখলে বুঝতে পারবে আলোটা তরঙ্গ আকারে যাচ্ছে এবং মাঝে পার্টিকেলও আছে। এই কণাগুলিকে আইনস্টাইন নাম দেন ফোটন কণা। তো কণা ধর্মের সাহায্যে, এই যে কণাগুলো আছে, কণা ধর্মের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায়, এবং এই ব্যতিচার সমাবর্তন অপবর্তন এগুলো ব্যাখ্যা করা যায় আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে। দুটো ধর্ম বর্তমান, আলোর মধ্যে ওয়েভ এবং পার্টিকেল দুটোই বৈশিষ্ট্য আছে। ঠিক আছে। 5 নম্বর, উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমিকে প্রাচীন পলিগঠিত ভূমি বলে এবং নবীন পলিগঠিত ভূমি বলে দিয়ারা। ঠিক আছে। 6 নম্বর, ফুতুয়াত ই ফিরোজ শাহী কার লেখা? ফুতুয়াত ই ফিরোজ শাহী, ফিরোজ শাহ তুগলক একটা আত্মজীবনী। ফিরোজ শাহ তুগলককে পাগলা রাজা বলা হয়, এটা পরীক্ষাতে আসে, কারণ তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন। এটা পরীক্ষাতে পড়ে, তিনি দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? কোথায় স্থানান্তরিত করেন? দৌলতাবাদে। টোকেন মুদ্রা প্রবর্তন করেন দোয়াব একটি পরীক্ষা এবং কাংড়া অভিযানের মতো প্রকল্পগুলি তার ব্যর্থ হয়েছিল, এই জন্য তাকে পাগলা রাজা বলা হয়। 7 নম্বর প্রশ্ন, যকৃত নষ্ট হলে কোন রোগটি দেখা যায়? যকৃত নষ্ট হলে জন্ডিস রোগটি দেখা যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে জন্ডিস রোগটা হয়। লিভারে যদি রোগ ধরা পড়ে তাহলে জন্ডিস হবে, এটা প্রধান কারণ। ঠিক আছে। লিভার, আমরা যে যে সমস্ত জিনিস খাই সমস্তগুলো কিন্তু লিভারে আমাদের প্রক্রিয়াজাত হয়। এই কারণে যেহেতু লিভারের সমস্ত জিনিসই আসে, এই কারণে লিভারটি নানারকমভাবে রোগাক্রান্ত হতে পারে। মূলত হেপাটাইটিস এ বি সি ডি এইগুলো লিভারের প্রদাহ সৃষ্টি করে, যাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1822 খ্রিস্টাব্দে। কে? হোল্ড মেকনজি প্রবর্তন করেন এই মহলওয়ারি ব্যবস্থাটা। এর আগে ফার্মার থেকে ডাইরেক্ট ব্রিটিশাররা ট্যাক্স নিয়ে নিত, কিন্তু মহলওয়ারি ব্যবস্থা চালু হওয়ার পর ফার্মার্স থেকে লম্বারদারদের কাছে আছে, এবং তারপরে ব্রিটিশাররা ট্যাক্সটা এইভাবে গঠন করে। এটা হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রচলন করেন? জিজিয়া কর প্রথম স্টার্ট করেন কুতুবুদ্দিন আইবক। এই জিজিয়া করটা ছিল অমুসলিমদের, যারা যারা অমুসলিম থাকবে তাদের জন্য একটা ট্যাক্স। ঠিক আছে। এটি কুতুবুদ্দিন আইবক প্রথম প্রচলন করেন, এবং পরবর্তীকালে আকবর এই করটি তুলে দিয়েছিলেন, কিন্তু 17 শতকে ঔরঙ্গজেব এই করটি আবার চালু করেন। তাহলে পুনরায় চালু করেন ঔরঙ্গজেব। 10 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার প্রদান করা হয়েছে? নাগরিকদের বসবাসের অধিকার প্রদান করা হয়েছে 19(1)(e) এই ধারাতে। এখানে বলা হয়েছে প্রতিটা ব্যক্তি আমাদের দেশের বিভিন্ন স্থানে অবস্থান করতে পারে।
বসবাস করতে পারে। এছাড়াও 19(1) যেসব ধারাগুলো আছে, এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু পজ করে ধারাগুলো দেখে নেবে। যেমন এখানে ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন আছে 19(1)A, B, ঠিক আছে? একটু পজ করে তোমরা দেখে নেবে। আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না, এই জন্য আর এখানে এগুলো বলছি না। 11 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম কি? ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে আছে মান্নার উপসাগর। কোথায় আছে? এই দেখো, ভারতের একদম দক্ষিণ ভাগে, এখানে তামিলনাড়ু, এখানে শ্রীলঙ্কার মাঝে এখানে পক প্রণালী আছে, ঠিক আছে? এই পক প্রণালীর এই সাইডে এখানে হচ্ছে মান্নান উপসাগর, এই সাগরটাকে বলা হয় মান্নান উপসাগর, যেখানে পক প্রণালী এটা অনুমান করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারায় সম্পত্তির অধিকার আইনত অধিকার হিসেবে যুক্ত হয়েছে? সম্পত্তির অধিকার আইনত হিসেবে যুক্ত হয়েছে, এটা আমি বারবার বলেছি। এটা হচ্ছে 300A ধারায় 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রায় প্রতিটা ক্লাসে আমি বলি 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 4+4 করে আমি 8 করতে বলি, অর্থাৎ কত সালে হয়েছে? 1978, ঠিক আছে? যেটা পরীক্ষায় বারবার আসে 1978-এ। এর আগে আমরা দেখেছি 19(1)E, এই ধারাতে কি হচ্ছে দেখো, আগের 19(1)E এই ধারাতে বলা ছিল যে প্রতিটি নাগরিকের ভারতে বসবাস করার অধিকার রয়েছে, ঠিক আছে? এই ধারাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয় এবং 1978 সালে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে, এর আগে মৌলিক অধিকার ছিল, মৌলিক অধিকার চেঞ্জ করে লিগ্যাল রাইট করা হয়েছে, অর্থাৎ আইনত অধিকার করা হয়েছে আর্টিকেল 300 এর মাধ্যমে, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন, যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে বলা হয়, যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। মানুষের প্রতিটি কোষের নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা পুরুষদের ক্ষেত্রে XY থাকে এবং নারীদের ক্ষেত্রে দুটো X থাকে, ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন, মৈথিলী কোকিল কাকে বলা হয়? মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে, তিনি অভিনব জয়দেব নামও খ্যাত। 15 নম্বর প্রশ্ন, পুনঃশ্রেণীভবন ঘটার কারণ? চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক হ্রাস পাওয়ার ফলে বরফ গলে জল হয় এবং চাপ হ্রাসের ফলে গলনাঙ্ক বেড়ে যায় এবং পুনরায় বরফে পরিণত হয়, এই ঘটনাটাকে পুনঃশ্রেণীভবন বলে, ঠিক আছে? এই পরীক্ষাটা বিজ্ঞানী বটমলি করেছিলেন। কে করেছিলেন? বিজ্ঞানী বটমলি। বটমলি পরীক্ষা বলা হয়। এই দুদিকে দুটো টুল রেখে উপরে একটা বরফ চেপে তারপর একটা ভারী বস্তু দিলে এটা বস্তুটা আস্তে আস্তে নিচে পড়ে যায়, কিন্তু বরফটা যেমন কি তেমনই থাকে। দুখণ্ড বরফকে যখন আমরা পাশাপাশি ধরবো, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যখন চাপ দেওয়া হবে তখন এটা কমে যাবে, আরও কমে গলতে শুরু করবে। কিন্তু চাপটা যখন ছেড়ে দেবো তখন আবার গলনাঙ্ক পুনরায় আবার ফিরে আসবে। চাপ দিলে এখানে গলে আস্তে আস্তে জল পড়তে শুরু করবে, আর চাপটা ছেড়ে দিলে এই জলটাই আবার পুনরায় বরফ বনে যাবে। এই ঘটনাটা পুনঃশ্রেণীভবন, অর্থাৎ পুনরায় শিলি হয়ে যায়, পুনরায় বরফ হয়ে যায়, এটাকে হচ্ছে পুনঃশ্রেণীভবন বলে। তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে? চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক কমে যায়। 16 নম্বর প্রশ্ন, ইথানলের একটি আইসোমার হলো ডাইমিথাইল ইথার। আইসোমার কি? আইসোমার হচ্ছে রাসায়নিক সংকেতটা এক থাকবে কিন্তু তাদের গঠনটা পাল্টে যাবে, এটাকে হচ্ছে আইসোমার। ডাইমিথাইল আর ইথানলের এখানে তোমরা লক্ষ্য করো সংকেত কিন্তু C2H6O, কিন্তু এদের কাঠামোটা পাল্টে গিয়েছে। এই ইথানল এক প্রকারের জৈব যৌগ, যেটা ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। এটি দাহ্য, স্বাদবিহীন, বর্ণহীন এবং সামান্য বিষাক্ত বিশিষ্ট গন্ধযুক্ত, যেটা অধিকাংশ মদের কিন্তু প্রধান উপাদান। মদ কিন্তু ক্ষতিকারক নয়। 99% বিশুদ্ধ অ্যালকোহল থাকে এর মধ্যে। এটি জৈব সংশ্লেষণও ব্যবহৃত হয় ইথানলটা। 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুসারে বিশ্ব স্টক মার্কেটে ভারতের স্থান কত? এটা চতুর্থ বর্তমানে স্টক মার্কেটে ভারতের স্থান। কোন রাজপুত মনসবদার ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন? রাজপুত মনসবদার দুর্গাদাস রাঠোর প্রায় 30 বছর যাবৎ যুদ্ধ করেছিলেন। প্রথমে রাজপুতদের আমেরের রাজা জয় সিং এবং মাড়োয়ারের রাজা যশবন্ত সিং মুঘল সেনাবাহিনীর মনসবদার ছিলেন। পরবর্তীকালে 1678 খ্রিস্টে যশবন্ত সিং যখন মারা যান তখন তার ছেলে অজিত সিং শিশু ছিলেন। অজিত সিংকে ঔরঙ্গজেব মুসলিম ঐতিহ্যের সাথে মুঘল হারামিকে তাকে বড় করতে চেয়েছিলেন, কিন্তু তাকে রক্ষা করার উদ্দেশ্যে এই মাড়োয়ারের একজন জেনারেল দুর্গাদাস রাঠোর গেরিলা যুদ্ধের মাধ্যমে 30 বছর ধরে ঔরঙ্গজেবের সাথে যুদ্ধ করেছিলেন। 19 নম্বর প্রশ্ন কি আছে? দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশ কি নামে পরিচিত? দামোদর উপত্যকার দক্ষিণে আছে, এখানে দেখো রাঁচি মালভূমি আছে। এই রাঁচি মালভূমির পশ্চিম অংশটা কি নামে পরিচিত? এটা হচ্ছে প্যাটল্যান্ড নামে পরিচিত। এই রাঁচি মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পর্বত, যেটা পরেশনাথ পাহাড় বলা হয়, ঠিক আছে? জৈন ধর্মের গুরুত্বপূর্ণ স্থান এই পরেশনাথ। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছিল কত সালে? পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছিল 1965
1953 সালে, যদিও কার্যকরী হয় 1954 সালে। এর পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনটা আসে 1955 এবং 56 যেটা কার্যকরী হয়। আচ্ছা, এটা তোমাদের এখানে জেনে রাখা দরকার যে একজন ব্যক্তি রুরাল এরিয়াতে 17.5 একর জমি, চাষবাসের জমি মালিক হতে পারে এবং যেখানে বৃষ্টিপাত হয় না সেই এরিয়াটাতে 24.5 একর জমি নিজের দখলে রাখতে পারে, যদিও আরবান এরিয়াতে এটা 7.5 কাঠার বেশি হবে না। 21 নম্বর, নেফ্রন কি কাজ করে? নেফ্রন মূত্র তৈরি করে। নেফ্রন কি? নেফ্রন হচ্ছে কিডনির গঠনগত কার্যগত একককে নেফ্রন বলে। এটি রক্ত থেকে বর্জ্য অতিরিক্ত পদার্থ অপসারণের মাধ্যমে প্রস্রাব তৈরি করে। প্রতিটি মানুষের কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। ঠিক আছে। 22 নম্বর, সম্প্রতি সিগমো উৎসব কোন রাজ্যে পালিত হলো? সিগমো উৎসব পালিত হয় গোয়াতে। এটি হোলির মতো একটা উৎসব যেটা হিন্দুরা 14 দিন ধরে পালন করে। 23 নম্বর, হিন্দু ভিউ অফ লাইফ বইটির রচয়িতা কি? হিন্দু ভিউ অফ লাইফ বইটির রচয়িতা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে হিন্দুদের যে পার্সোনাল এবং সোশ্যাল লাইফ, যে হিন্দু ফিলোসফির যে স্পিরিচুয়াল ইম্প্যাক্ট, সেটা তিনি আলোচনা করেছেন। 24 নম্বর, আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? আমজাদ আলী খান সর্দের সাথে সম্পর্কিত। 25 নম্বর, সদ্য সমাপ্ত 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কে স্বর্ণপদক জয়লাভ করে? এই ছবিটি দেখছো, ইনি হচ্ছেন নবদীপ সিং। ইনি জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয়লাভ করেছেন। তো আজকে 25টি প্রশ্ন ছিল। এইভাবে তোমাদের প্র্যাকটিস সেটের ক্লাস আমরা রেগুলার নিয়ে আসছি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।